আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 5 দিন পর দেশে করোনায় মৃত্যু 200-র নিচে, ঝুঁকিতেই ঢাকা ছাড়ার হিড়িক, বাড়তি ভাড়ার সাথে ভোগান্তি, ঘটছে সড়ক দুর্ঘটনা। ভোরে উঠছে রাজধানী পশুর হাট, ফেনীতে গরু ব্যাপারী খুন, সীতাকুণ্ডে গরুর ট্রাকে ডাকাতি, ড্রাইভারকে গুলি করে হত্যা। কেজিতে চালের দাম বেড়েছে আরও 5 থেকে 6 টাকা, পাইকার মিলার দোকানদারদের পাল্টাপাল্টি দোষারোপ। হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে 277 রানে টার্গেট বাংলাদেশের, লিটন দাসের সেঞ্চুরি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 5 দিন পর করোনায় দৈনিক মৃত্যু 200-র নিচে নামল। গত 24 ঘন্টায় মারা গেছেন 187 জন। গত 5 দিনের তুলনায় মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে। জনস্বাস্থ্যবিদদের মতে ঈদকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ শিথিল করা হলেও ব্যক্তি ও সামাজিক উদ্যোগে এই সময় সংক্রমণের ভয়াবহতা কিছুটা হলেও কমতে পারে। উদাসীন হলে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি তাদের। করোনার ভয়াবহতা সকল রেকর্ড ছাড়িয়েছে গত কয়েকদিনে। মৃত্যু ছিল প্রতিদিনই 200-র উপরে। সবশেষ 10 জুলাই 24 ঘন্টায় মৃত্যু ছিল 185 জন। শুক্রবার মৃতের সংখ্যা কিছুটা নিম্নমুখী, মৃত্যু হয়েছে 187 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 17,465 জনে। বিভাগ ও জেলার হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু ঢাকায় 68, আর দ্বিতীয় স্থানে খুলনা 39 জন। সবচেয়ে কম মৃত্যু রংপুরে 6 জন। গত 24 ঘন্টায় 41,947টি নমুনা পরীক্ষায় 12,148 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 10,83,922 জনের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুর সংখ্যা কমার কারণ গত 14 দিনের কঠোর বিধিনিষেধ। এত মৃত্যু আর সংক্রমণের পর মানুষ এখনও উদাসীন। গত ঈদেও তারা বিধিনিষেধ উপেক্ষা করেছেন। যখন নাকি সত্যি সত্যি সংক্রমণ খুবই ঊর্ধ্বগতিতে এবং মৃত্যুও অনেক বেশি, তখন এই লকডাউন খুলে দেওয়ার পরে তো আরো বেশি হওয়ার আশঙ্কা আমরা করতেছি, আরো ভয়াবহ একটা রূপ নেওয়ারই আশঙ্কা করতেছি। সরকার তো খুলে যাচ্ছে না, একটা কারণ ছিল যে গত রোজার ঈদে যখন খুলে নাই, তখন আমরা দেখলাম যে মানুষের চলাচল কিন্তু বন্ধ হয়নি। আমরা যদি মাস্কটা পরে রাখতে পারি, মাস্কটা যদি আমাদের নাকে মুখে ঠিক মতো থাকে, তাহলে কিন্তু আমাদের ঝুঁকিটা অনেক কমে যাবে। চিকিৎসকদের মতে সংক্রমণ কমানোর মূল কাজ হচ্ছে আলাদা করা, কিন্তু ঈদে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ফলে না কমে ছড়ানোর সংখ্যা রয়েই গেছে। যে এরকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের ব্যক্তিগত সুরক্ষা আমরা যদি নিশ্চিত না করি, তাহলে নিশ্চিতভাবেই আমাদের কিন্তু সামনে খারাপ দিনের অপেক্ষায় থাকতে হবে। ব্যক্তিগত বা শারীরিক দূরত্ব বজায় রাখি এবং অযথা যেখানে সেখানে ভিড় না করি, এবং যানবাহন বা অন্যান্য চলাচলের ক্ষেত্রেও যথেষ্ট নিজের থেকে সতর্ক থাকতে হবে। নিজের সুরক্ষার জন্য, সমাজকে সুরক্ষিত রাখার জন্য নিজের দায়িত্ব, নিজের সুরক্ষার দায়িত্ব নিজে পালন করব। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 28.96 এবং মৃত্যুর হার 1.61%। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। চীন থেকে সিনোফার্মের আরও 20 লাখ ডোজ করোনা ভ্যাকসিন শনিবার রাতে ঢাকা আসছে। দুটি আলাদা বিমানে কাল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ভ্যাকসিন পৌঁছবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর ABM খুরশিদ আলম ও বাংলাদেশে চীনের উপরাষ্ট্রদূত হুয়া লং ইয়ান শুক্রবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। প্রতিটি উড়োজাহাজে 10 লাখ ডোজ আসবে। আগামী 3 মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের 1.5 কোটি ডোজ টিকা আসবে। এর আগে প্রথম দফায় 20 লাখ ডোজ টিকা এসেছে। এছাড়া চীন থেকে উপহার হিসেবে 2 দফায় সিনোফার্মের 11 লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। করোনার ঝুঁকি মাথায় নিয়েই ঢাকা ছাড়ছে বিপুল সংখ্যক মানুষ। বিপজ্জনক এই যাত্রায় অনেকে সঙ্গী করছেন স্ত্রী সন্তানদেরও। সবচেয়ে বেশি বিড়ম্বনা ট্রেন যাত্রীদের। বাড়তি ভাড়া নিলেও অনেকে বাসেই নেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা। এসব মনিটর করছে না বলে ক্ষোভ ভুক্তভোগীদের। কেবল টিকিট প্রাপ্তরাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে ঢুকতে পারছেন প্ল্যাটফর্মে। এতে কিছুটা ছেদ পড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্বাভাবিক চিত্রে। আন্তনগর ট্রেনে পুরোপুরি স্বাস্থ্যবিধি মানার জোর চেষ্টা, কিন্তু ঠিক বিপরীত চিত্র
প্ল্যাটফর্মের বাইরে। অনলাইনে টিকিট কাটতে না পেরে কমিউটার ট্রেনের উপর ভরসা অনেক যাত্রীর। লোকাল এসব ট্রেনে যাত্রার কতই না চেষ্টা। দাঁড়িয়ে হোক বা যে কোনোভাবে হোক আমরা নিজ নিজ স্থানে যাব। সকাল ভোর 6টা বাজে লাইন ধরেছি, এখনো মনে করেন এখনো তো কাউন্টারের ওখানে যাইতেই পারিনি। আমরা যদি লোকাল ট্রেনে যাতায়াতি করে যাই, আন্তনগর যদি খালি রেখে দেয় তাহলে লাভটা কি? আর এভাবে দাঁড়ায় আমরা এখন দাঁড়ায় রয়েছি, একজনের উপরে আরেকজন দাঁড়ায় আসছে। রেলযাত্রা স্বাভাবিক রাখতে কাজ চলছে বলে জানান স্টেশন ম্যানেজার। টিকিট বিহীন কেউ ঢুকতে পারছে না। আর যেহেতু আমাদের লোকাল ট্রেনগুলোতে আপনার নির্দিষ্ট আসন থাকে না, অর্থাৎ যে যেখানে বসার সুযোগ, তো সেই প্রেক্ষাপটে কিছুটা হয়তো বা স্বাস্থ্যবিধি ওখানে ব্যাহত হতেও পারে। কিন্তু তারপরেও আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে যেন আমরা আগামী দিনগুলোতে লোকাল ট্রেনগুলোতে যেন আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মানে আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে। ঈদের আরও কয়েকদিন বাকি থাকলেও সায়দাবাদ বাস টার্মিনালে বেড়েছে যাত্রীদের ভিড়। সময় লাগতেছে আপনার মদনপুর, মুরগাপাড়া এবং আপনার ইয়েতে সোনারগাঁতে একটু জ্যাম আছে, রাস্তায় জ্যাম আছে, গাড়ি শর্ট আছে, যাত্রীও নাই। এ সময় কয়েকটি বাসে দেখা গেছে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। নিয়মের বাইরে যাত্রী নেওয়া হচ্ছে প্রতিটি সিটেই, সাথে বাড়তি ভাড়াও। না, আগের ভাড়া নাই তো, ভাড়াও বেশি নিছে, আপনার সিটও ডাবল। ভাড়া আগের মতনই, আপনার সিট তো মনে করছিলেন যে সিঙ্গেল, এখন তো দেখতেছি যে আপনার ডাবলে। যথাযথ স্বাস্থ্যবিধি মানতে কঠোর মনিটরিং চান ভুক্তভোগীরা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সদরঘাটে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, যাত্রীদের ভিড় কেমন দেখছেন সদরঘাটে, আমাদেরকে জানাবেন। নাজিয়াত, আমি এই মুহূর্তে সদরঘাটের একটি লঞ্চে আছি, সেটি হচ্ছে তাশরিফ 4, যেটি ঢাকা টু লালমোহন ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনাকে দেখাতে চাই এই ডেকে কিন্তু অসংখ্য যাত্রী অবস্থান নিয়েছে, অর্থাৎ আমরা যাত্রীদের সঙ্গে যে কথা বলেছি তারা কিন্তু এখন যেসব যাত্রী আসছে তারা কিন্তু লঞ্চে জায়গা পাচ্ছেন না। তার মানে ঈদ যাত্রায় কিন্তু ইতিমধ্যেই যাত্রীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং এখানে স্বাস্থ্যবিধির জন্য বিআইডব্লিউটি এর যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা সর্বাত্মক চেষ্টা করছেন এটি নিয়ন্ত্রণের, কিন্তু আসলে যদিও চেষ্টা করছে, সেই চেষ্টা কতটুকু সফল হচ্ছে সেটি আসলে দেখলেই বোঝা যাচ্ছে। কারণ ডেকে প্রত্যেকটি যাত্রী 3 ফিট দূরত্বে অবস্থানের কথা থাকলেও সেটি কিন্তু আসলে রাখা যাচ্ছে না শেষ মুহূর্তে। আমি এই লঞ্চের যে ম্যানেজার রয়েছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন জসিম। জসিম ভাই, আসলে একটু যদি বলেন যে আপনারা তো 60% ভাড়া বৃদ্ধি করেছেন, দেখে তো আসলে সেই নিরাপদ দূরত্ব আমরা দেখতে পাচ্ছি না, আপনারা কিভাবে নিশ্চিত করছেন? আমরা প্রত্যেকটা যাত্রীর জন্য মার্ক করে দিয়েছি যে আপনারা এই নির্দিষ্ট জায়গায় বসবেন। তখন ওনারা আমাদেরকে উত্তর দিচ্ছে যে আমরা একই পরিবারের 5 জন, আমরা 5 জন একসাথে বসি, যার পরিপ্রেক্ষিতে ওনারা আমরা যে মার্ক করে দিয়েছি ওই মার্ক তখন ঢেকে যায়। আচ্ছা, আপনারা ভাড়া অতিরিক্ত নিচ্ছেন কেন, যেহেতু আপনারা সামাজিক দূরত্ব মানছেন না? অতিরিক্ত ভাড়া নিচ্ছি না, সরকারের ভাড়া হলো 60% বৃদ্ধির কারণে 593 টাকা, কিন্তু আমাদের পূর্বের ন্যায় প্রত্যেক যাত্রীর ভাড়া হলো 400 করে। আমি এই 400 টাকাই কিন্তু নিচ্ছি, আমি 593 টাকা ভাড়া নিচ্ছি। নাজিয়াত, আসলে যাত্রী কিন্তু তিল ধারণের ঠাঁই নেই, কিন্তু ভাড়া কিন্তু আসলে অনেক লঞ্চই 60% বৃদ্ধি করা হয়েছে ভাড়া। তো সব মিলিয়ে ঈদ যাত্রায় কিন্তু মানুষের যে স্বাস্থ্যবিধি মানার কথা সেটি। মুহিব, আপনাকে ধন্যবাদ। সদরঘাট থেকে ঈদে ঘরমুখ মানুষের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মহিবুল্লাহ মুহিব। নরসিংদীর 5 দোনায় কাভার্ড ভ্যানের চাপায় এক নারী সহ লেগুনার 7 যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঘোড়াশাল টঙ্গীর আঞ্চলিক সড়কের 5 দোনার চাকশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দুপুরে 10 থেকে 12 জন যাত্রী নিয়ে লেগুনারটি ঘোড়াশাল থেকে 5 দোনায় যাচ্ছিল। সে সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানটি লেগুনায় চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। পরে আহত অবস্থায় 12 জনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও 4 জন মারা যান। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে বসে গেছে কোরবানির পশুর হাট। ক্রেতার সমাগম না থাকায় হাটে পশু পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন পশুর মালিক ব্যাপারীরা। কোথাও কোথাও মূল সড়কে বসানো হয়েছে হাট, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও।
এবার রাজধানীর 2 সিটি কর্পোরেশন 5 দিন বেচা কেনার জন্য কুরবানির পশুর হাট ইজারা দিয়েছে। সেই হিসেবে 17 জুলাই শনিবার থেকে হাট বসার কথা থাকলেও নির্দেশনা মানছেন না হাট ইজারাদার, পশু বিক্রেতা কিংবা ব্যাপারীরা। আর মাত্র 3টা দিন আছে এবং যারা গরু ব্যবসায়ী এত দূর থেকে কোরবানির জন্য গরু নিয়ে আসে তারাও তো 2টা পয়সার জন্য করে বিক্রেতাদের দোকানে। এর জন্য দেখা যাচ্ছে যে দোকানদাররা সাময়িক একটু কষ্ট ভোগ করে লকডাউনের মধ্যে। রাজধানীর সব হাটে অল্প পরিসরে পশু বেচাকেনা শুরু হয়েছে। পুরান ঢাকার ধুলাইখালে গিয়ে দেখা যায় রায়সাহেব বাজার মোড় থেকে সড়কের 2 পাশে সড়কের মাঝে পসরা বসানো হয়েছে কুরবানির পশুর। সড়কে হাট বসায় যান চলাচলও বিঘ্ন হচ্ছে। মহামারী করোনা পরিস্থিতি উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে ব্যাপারী, পশুর মালিক ও খামারিরা পশু নিয়ে এসেছেন। মাস্ক, অন্যান্য স্বাস্থ্যবিধি মানছেন না তারা। মাছ ছিল বলে গরু লিচি করে গেছে, কিনতে হবে। হাটের পরিস্থিতি ভালাই, এখনো বেচা কিনা হয়নি তো। করোনার ভয় পান কিনা? না, করোনার ভয় আলাদা আমার কুয়ায়। হাটে শিশু, উৎসুক জনতার ভিড় থাকলেও ক্রেতা সমাগম তেমন নেই। অলস সময় পার করছেন পশুর মালিকরা। এলাকায় দোকানপাট খুলবে, এটা সমস্যা। দোকানের সামনে বান দিচ্ছে, এরা এই যে অনেকে রাখবা কষে মেলা এরকম বিভিন্ন যন্ত্রটা আছে। ইনশাল্লাহ ভালো হবে। এই যে আগামীতে যেগুলো বেচলাম করণে আমরা নেটছিলাম সেভাবে ইনশাল্লাহ বাজারটা ভালো। 2-1 দিনের মধ্যে হাটে ক্রেতার সমাগম বাড়বে, পশুর দামও বেশ ভালো পাবেন বলেও প্রত্যাশা হাট সংশ্লিষ্টদের। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ফেনীতে চাঁদা না পেয়ে হত্যা করা হয়েছে এক গরু ব্যবসায়ীকে। আর চট্টগ্রামের সীতাকুণ্ডে গরুবাহী ট্রাকের চালককে গুলি করে হত্যা করেছে ডাকাতরা। পুলিশ জানায় শুক্রবার রাতে ফেনীর সুলতানপুরে এলাকার একটি বাড়ির সামনে 15টি গরু বিক্রির জন্য রাখেন ব্যবসায়ী শাহজালাল। স্থানীয়দের অভিযোগ, গরুগুলো ছিনিয়ে নিতে চায় স্থানীয় কাউন্সিলর আবুল কালাম সহ তার 3 সহযোগী, কিন্তু গরু নিতে না পেরে ব্যবসায়ী শাহজালালকে গুলি করে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এদিকে শুক্রবার ভোরে চট্টগ্রামের ফৌজদার হাট বায়েজিদ বোস্তামি সংযোগ সড়কে গরুবাহী একটি ট্রাকের চালককে হত্যা করে ডাকাতরা। পুলিশ জানায় 12টি গরু নিয়ে মাগুরা সদর উপজেলার গাংনালিয়া থেকে চট্টগ্রামে বিবির হাটের উদ্দেশ্যে রওনা দেয় চালক রহমান। ভোরে ফৌজদার হাট বায়েজিদ বোস্তামি সড়কে হামলা করে ডাকাতরা। তাদের গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ভরা মৌসুমেও অযৌক্তিকভাবে বাড়ছে চালের দাম। গেল 1 সপ্তাহের ব্যবধানে সব ধরনের মোটা চালের দাম কেজিতে বেড়েছে আরও 5 থেকে 6 টাকা। কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলমের মতে, খাদ্য বিভাগের ব্যর্থতার কারণেই চালের দামে নজিরবিহীন ঊর্ধ্বগতি। দাম নিয়ন্ত্রণে সরকারিভাবে চাল আমদানির পরামর্শ তার। রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে পাইকারি চালের আড়ত। প্রতিনিয়তই ঢাকার বাইরের বিভিন্ন মিল থেকে আসছে চালের যোগান। কদিন আগেই ইরিবড় মৌসুমের চালে ভরপুর প্রতিটি আড়ত। সংকটের লেশ মাত্র নেই, তবুও থামছে না দামের পাগলা ঘোড়া। 1 সপ্তাহে প্রতিটি 50 কেজির বস্তায় দাম বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। দাম বাড়ার যৌক্তিক কারণ জানা নেই পাইকারি ব্যবসায়ীদের, তবে দায় চাপালেন মিল মালিকদের উপর। কারণ তো সম্পূর্ণ মেলাদের উপর ডিপেন্ড করে, কারণ আমরা ফোনে দাম জিজ্ঞেস করি, ওনারা বলে দাম এইটা, ধানের দাম বেশি, বিভিন্ন অজুহাত দেখেন। এটা সম্পূর্ণ বলতে পারবে মিলাররাই। ক্রেতাদের নাভিশ্বাস খুচরা বাজারে আগে থেকেই বাড়তি দাম, তার উপর 1 সপ্তাহের ব্যবধানে স্বর্ণা, BR 28 জাতের মোটা ও নিম্নমানের চালও মিলছে না 50 টাকার নিচে। বেড়েছে মিনিকেট সহ অন্যান্য সব ধরনের চালের দাম। খুচরা বিক্রেতাদের অভিযোগের আঙুল পাইকারদের দিকে। 28 চাল 42 টাকা ছিল, 28 আর মোটা চাল 40 টাকা ছিল। ওই চাল দাম একটু বেশি বাড়ছে, ঠিক আছে। সরমিও বাজার মোটা চাল দাম 50 টাকা। আমাদের একটা বাজেট আছে, বাজেটের বাইরে আমাদের চাল কিনতে হয় 300 টাকা বেশি। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগের সাম্প্রতিক প্রতিবেদনে দেখানো হয়, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনাম সহ এশিয়ার প্রতিটি দেশের চেয়ে বাংলাদেশের চালের দাম অনেক বেশি। এমন প্রেক্ষাপটে গেল সপ্তাহে বেসরকারিভাবে আবারও চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলমের মতে, এর মাধ্যমেও খুব একটা সুফল মিলবে না। তার মত, মূল গলদটা খাদ্য বিভাগের ব্যবস্থাপনায়। খাদ্য বিভাগের যে ম্যানেজমেন্ট প্রবলেম, সেই ম্যানেজমেন্ট প্রবলেম সমাধান করতে হবে। সরকারি পর্যায়ে যদি বেশি করে চাল আমদানি করা যায়, তাহলে করের প্রশ্নে ওঠে না। কাজে এই ক্ষেত্রে আমার মনে হয় যে বেসরকারি পর্যায়ে এখন কর ছাড় দিয়ে বেশি করে চাল আমদানির যে সুফল, এটা আমাদের ভোক্তারা পাবে বলে মনে হয়। অভ্যন্তরীণ উৎস থেকে চাল সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি বাড়ানো গেলে দামে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। মাইনুল শোভন, বাংলা ভিশন,
ঢাকা। আওয়ামী লীগ নেতারা বলছেন 1-11 সরকার যে উদ্দেশ্যে তাদের নেত্রী শেখ হাসিনাকে কারাবন্দী করে নেতাকর্মীদের তোপের মুখে তার সফল হয়নি। দিনটিকে বাঙালি জাতির ইতিহাসে কালো অধ্যায় হিসেবেও উল্লেখ করেন তারা। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন 1-11-এর ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়, তবে তাদের রঙিন স্বপ্ন আর কখনোই সফল হবে না। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের -2 ফর্মুলা নীল নকশা অনুযায়ী 2007 সালের 16 জুলাই ভোরে ধানমন্ডি সুধা সদন থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। আদালতে নেয়ার পর জাতীয় সংসদ ভবনের বর্তমান ডেপুটি স্পিকারের বাসভবনে কারাবন্দী করা হয় তাকে। প্রায় 11 মাস সাব জেলে আটকে রাখা হয়। দলের নেতাকর্মীদের আন্দোলন ও জনগণের চাপের মুখে 2008 সালের 11 জন মুক্তি পান গণতন্ত্রের মানুষকন্যা শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করে আওয়ামী লীগ। এ সময় নেতারা বলেন ষড়যন্ত্রের অংশ হিসেবে রাজনীতিবিদদের চরিত্র হনন ছিল 1-11 সরকারের উদ্দেশ্য। তৎকালীন দলের অনেক নেতার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। নেত্রী কারাগারে বন্দী থাকা অবস্থায় তখন অনেকের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছিল, পরিবর্তন হয়ে গিয়েছিল। তারা কিন্তু এখনো কিন্তু আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের করে বড় বড় পদধারী নেতাও তারা মন্ত্রিত্বও পেয়েছেন, এরকম কিন্তু আছে। কিন্তু ওই সময় তাদের চেহারা কিন্তু আমরা দেখেছি। তথাকথিত রাজনীতিবিদ যাদের স্বরূপ এখনো পরিষ্কার হয়নি, তাদের সেই কালো অধ্যায়ের কালো ইতিহাস, সেই ইতিহাস এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ সে জানার অধিকার আছে। আমার শেষ কথা, আজকে আমাকে কি করবে আমি জানি না, তবে বিশ্বাসঘাতকতার আর কি দেখেছ? আজকে আমার গ্রেপ্তারের পরে দেখবা আওয়ামী লীগের নেতারা কি পরিমাণ বিশ্বাসঘাতকতা করতে পারে, সেটি তোমরা দেখবা। তোমরা সতর্ক থেকো। আলোচনায় ভার্চুয়ালি অংশ নেন ওবায়দুল কাদের। 1-11-কে বিএনপির হটকারী এবং ক্ষমতা লোভীদের খেসারত বলে উল্লেখ করেন। ষড়যন্ত্রকারীদের চক্রান্তের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শও দেন। জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় যাবার ষড়যন্ত্র যারা করছে তাদের সে খোয়াব দেশের জনগণ সফল হতে দেবে না। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে, তাই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। লকডাউন শিথিলের সুযোগে মানুষ যেভাবে গ্রামে ছুটছে তাতে সারা দেশ মৃত্যু উপত্যকায় পরিণত হতে পারে বলে শঙ্কা বিএনপি নেতাদের। তারা বলেন একদিকে করোনায় মানুষ সর্বশান্ত হচ্ছে, না খেয়ে দিন কাটাচ্ছে, অন্যদিকে টিকা থেকে শুরু করে চিকিৎসা সামগ্রী সহ সবকিছুতে দুর্নীতি করছে সরকার। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় রাজধানীর কারওয়ান বাজারে। শফিউল বারী বাবু ফাউন্ডেশনের এই আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, লকডাউনের নামে কোটি কোটি অনাহারী অর্ধাহারী মানুষকে ঘরে আটকে রাখা অমানবিক। যে সরকার মানুষের অভাব অনটনের খোঁজ খবর রাখে না, তাদের রাষ্ট্র পরিচালনার নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। যখন করোনা মহামারী প্রতিদিনই বিস্তৃত হচ্ছে, মানুষের অভাব অনটন বাড়ছে, প্রতিদিন হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে যাচ্ছে, অথচ অন্যদিকে লুটপাট বন্ধ নাই। টিকা কেনা থেকে শুরু করে কোভিডের বিভিন্ন সামগ্রী, এমনকি অন্যান্য চিকিৎসা সামগ্রী কেনাতেও সীমাহীন দুর্নীতি চলছে। করোনা পরিস্থিতিতে অনাচার কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না। এদিকে সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে অক্সিজেন আইসিইউর ব্যবস্থা নেই। বিএনপি হেল্প সেন্টারের মাধ্যমে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বলে জানান তিনি। এই যে ঈদের উপলক্ষে লকডাউন উঠিয়ে দিল এবং মানুষকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিল। এবার কিন্তু করোনার এপিক সেন্টার ঢাকা না, গতবার ঢাকা ছিল, গ্রামে কম ছিল, এবার গ্রামে বেশি আছে, ঢাকাতে কম আছে। এখন এই ঈদে আপনার সবাই বাড়ি যাবে, বাড়ি যেয়ে আবার ওইখান থেকে যখন ঢাকায় ফেরত আসবে তখন করোনা নিয়ে সারা দেশে বিস্তার করার ব্যবস্থা করবে। এর ফলে আমাদের দেশের শেষ পর্যন্ত মৃত্যুর উপত্যকায় পরিণত না হয়, এইটা নিয়ে আমরা চিন্তিত। সংবাদ সম্মেলন শেষে 8টি জেলার দলীয় কার্যালয়ে
করোনার হেল্প সেন্টার কর্মসূচির উদ্বোধন করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। এ নিয়ে 53টি জেলায় করোনা হেল্প সেন্টার চালু করেছে বিএনপি। অভিনন্দন এবং শুভেচ্ছা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। কিশোর গ্যাংয়ে চাঁদাবাজিতে অতিষ্ঠ রাজধানী পল্লবীর ব্যবসায়ীরা। ইফটিজিংয়েরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। স্থানীয় ছাত্রলীগ নেতা বিপ্লবের নেতৃত্বে গলাকাটা, পারভেজ, রাজন, রজ্জব, মাহবুবু, ইমরান সহ 20 জনের গ্যাংয়ে এসব অপকর্মে জড়িত বলে দাবি ভুক্তভোগীদের। তাদের পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের দিকে। জামাল খানের ক্যামেরায় রিপোর্ট করছেন জিয়া খান। মারামারির এমন দৃশ্য এখন প্রতিনিয়ত দেখতে হচ্ছে রাজধানীর পল্লবীবাসীকে। শুধু মারামারি নয়, দল বেঁধে গলিতে বসে কিশোর গ্যাং সদস্যদের মাদক সেবনের দৃশ্য চোখ বুজে সহ্য করতে হচ্ছে এলাকাবাসীকে। পল্লবীর জুটপট্টি সহ কয়েকটি এলাকার ব্যবসায়ীরা অভিযোগ করেন প্রতিনিয়ত চাঁদা দিয়ে ব্যবসা করতে হচ্ছে তাদের। চাঁদাবাজি আইয়া টাকা দিতে হবে, নাহলে মারধর করে, এইটাই সমস্যা বেশি। দোকানদারি করতে দেয় না, টাকা পয়সা নিয়ে যায়। 250-300 ডেলি চায়, তার মাসে 6-7 হাজার পড়ে যায়। এগুলো তো আমাদের সম্ভব হচ্ছে না। চাঁদা না দিলেই মারধরের শিকার হচ্ছেন তারা। মানিক কাউন্সিলরের সাথে আরও 2 জন আছে বহিষ্কৃত নেতা, রুবেল, জুয়েল রানা যুবলীগ বহিষ্কৃত নেতা, আরেকজন আছে হাজি আমান। এদের ছত্রছায়ায় এই কাজগুলো হয়। গালকাটা পারভেজ আছে, রিপন আছে, এই যে লাড্ডান, এরপরে পল্টন, হ্যাঁ আরও আছে অনেক কেউ। তো এরা এটাই করে টাকা পয়সা উঠায়া ওই মাদক পান করে। কিশোর গ্যাংয়ের হাতে ইফটিজিংয়েরও শিকার হচ্ছেন অনেকে। কিশোর গ্যাংয়ে জ্বালায় অনেক আমরা অসহ্য, এই জোয়ান মেয়েকে নিয়ে আমরা অনেক ইয়েতে আছি। বাসা থেকে বের হতে পারি না। কেন বেরোতে পারো না? ভিড় থাকে তো, দরজার সামনে মাতো ব্যবসায়ী করে। এসব অপরাধের পেছনে উঠে এসেছে স্থানীয় ছাত্রলীগ নেতা বিপ্লবের নাম। তার নেতৃত্বেই মাহবুব, রাজন, রজ্জব, ইমরান তালুকদার ও গলাকাটা পারভেজ সহ 20 জনের একটি গ্যাং অপকর্ম করে বেড়াচ্ছে, যাদের আশ্রয়দাতা হিসেবে অভিযোগের তীর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের দিকে। আমি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সামনে সম্মেলন হতে পারে, এই সম্মেলনকে সামনে রেখে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। র্যাব বলছে বেশ কয়েকটি গ্রুপের নাম তারা শুনেছেন। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। প্রত্যেকেরই তথ্যপত্র আমরা সংগ্রহ করছি এবং তাদের কাছে যদি অস্ত্রশস্ত্র বা মাদকদ্রব্য থাকে তাহলে তাৎক্ষণিকভাবে আমি অনুরোধ করব এলাকাবাসীকে, র্যাবকে অবহিত করার জন্য। আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। চাঁদাবাজির ঘটনায় কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন এক ভুক্তভোগী। আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে কিশোর গ্যাং নির্মূল করা সম্ভব নয়। কিশোর অপরাধ বন্ধে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারে পিতামাতা। তাদের সচেতনতাই পারে কিশোরদের বিপদ থেকে ফেরাতে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং অ্যাটর্নি জেনারেল এম হাসান আরিফের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে এনেছেন তার পুত্রবধূ মাধবী আক্তার নীলা। প্রেস ব্রিফিংয়ে নীলা জানান, হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফের সাথে তার বিয়ে হয় 2018 সালের মার্চে। 2 বছরের মেয়ে মাইরিনকে দেশের বাইরে পাঠানো নিয়ে দুজনের সম্পর্ক খারাপ হয়। মাদকাসক্তে মোয়াজ তার গায়ে নিয়মিত হাত তোলেন। ধারাবাহিক নির্যাতনে তার গর্ভপাত হয়েছে। গায়ে হাত তুলেছেন শ্বশুর সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফও। জেলও খাটিয়েছেন, কারাগারে জন্ম দিয়েছেন আরেকটি সন্তান। এই নিয়ে করা মামলা তুলে নিতে এখনো হুমকি দিচ্ছে হাসান আরিফের পরিবার। নীলার অভিযোগ, তাদের মেয়ে মাইরিনকে আটকে রেখেছেন হাসান আরিফের পরিবার। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 5 দিন পর দেশে করোনায় মৃত্যু 200-র নিচে। ঝুঁকিতেই ঢাকা ছাড়ার হিড়িক, বাড়তি ভাড়ার সাথে ভোগান্তি, ঘটছে সড়ক দুর্ঘটনাও। ভরে উঠছে রাজধানীর পশুর হাট। ফেনীতে গরু ব্যাপারী খুন, সীতাকুণ্ডে গরু ট্রাকে ডাকাতি, ড্রাইভারকে গুলি করে হত্যা। কেজিতে চালের দাম বেড়েছে আরও 5 থেকে 6 টাকা। পাইকার মিলার দোকানদারদের পাল্টাপাল্টি দোষারোপ। হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে 155 রানে হারিয়েছে বাংলাদেশ। লিটন দাসের সেঞ্চুরি।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10টায়। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।